এই সময় আমাদের সাইকোসিস মায়াজমের রোগীদের সমস্ত রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায়। এদের বাতের ব্যথাও এই সময় বাড়ে। এই সমস্ত বাতের ব্যথার রোগীদের থোজা, ন্যাট্রামসালফ, মেডোরিনাম এই তিনটি অ্যান্টিসাইকোটিক রেমেডিস লক্ষণ অনুসারে অব্যর্থ ফল দেয়। এরা অ্যান্টিসাইকোটিক রেমেডিস হলেও এদের লক্ষণের পার্থক্য রয়েছে অনেক। মানে এই যে সময়টা চলছে, এখনই তো বর্ষাকাল চলছে, এই সময়ে কিন্তু আমাদের যে তিনটি যে মায়াজম রয়েছে সেই মায়াজমের মধ্যে একটি হচ্ছে সাইকোসিস। তো আমরা সাধারণত যেটা জানি যে সাইকোসিস রোগীদেরই বাতের ব্যথা সব থেকে বেশি হয়। তো আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে মায়াজম, যে মায়াজমে সাইকোসিস মায়াজমের রোগ ব্যাধিগুলো এই বর্ষাকালে বাড়ে। তো এদের যে বাতের বেদনা, সেই বাতের বেদনাগুলো এই সময় বাড়ে। এটা সাধারণত আমাদের মায়াজমের নিয়ম। তো এই যে তিনটি আমি রেমেডিসের নাম বললাম, এই তিনটি কিন্তু ফার্স্ট ক্লাস একেবারে অ্যান্টিসাইকোটিস রেমেডিস। এবার এটা ফার্স্ট ক্লাস অ্যান্টিসাইকোটিস রেমেডিস হলে এদের লক্ষণ তো এক নয়, এদের লক্ষণ কিন্তু অবশ্যই পার্থক্য রয়েছে। আজকের ভিডিওতে এই তিনটি মেডিসিনের তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই তিনটি ঔষধের 5টি করে তুলনামূলক পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই 5টি পার্থক্য, প্রত্যেকটা ঔষধের 5টি পার্থক্য আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে কিন্তু বাত রোগীদের আরোগ্য করতে আপনার কোনো রকম অসুবিধা হবে না, একেবারে গ্যারান্টি আপনার কোনো রকম অসুবিধা হবে না। তো আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা এগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনুন। যাই হোক, প্রথমে আসি থোজার ক্ষেত্রে। এবার এই থোজার রুগীরা কিন্তু নাম্বার ওয়ানে, থোজার রুগীরা হয় কিন্তু শীতকাতর। এবার আসি ন্যাট্রাম সালফে। এবার এই ন্যাট্রাম সালফের রুগীরা কিন্তু গরম কাতর হয়। পার্থক্য কিন্তু হয়ে গেল এই দুটো। এবার তারপরে আমাদের রয়েছে মেডোরিনাম। এবার এই মেডোরিনামের রোগীরাও কিন্তু গরম কাতর। তাহলে তিনটে ঔষধের রোগীদের ধাতগত লক্ষণ পার্থক্য হয়ে গেল। নাম্বার 2তে আসি থোজার ক্ষেত্রে। গনোরিয়া চাপা পড়া জনিত বাত রোগে, তো গনোরিয়া চাপা পড়া জনিত যদি বাত রোগ হয়ে থাকে সেক্ষেত্রে থোজা কিন্তু অব্যর্থ ফল দেয়। এবার গনোরিয়া রোগটা কী সেই বিষয়ে আপনারা অনেকেই জানেন, তো এটা বললে কিন্তু ভিডিওটা অনেক চড়া হয়ে যাবে, তবু একটা ধারণা দিয়ে দিচ্ছি। গনোরিয়া একটা রোগ। এই গনোরিয়ার রোগের যে স্রাব, সেই স্রাব কিন্তু মূত্রদ্বার দিয়ে নিঃসৃত হয়, এটা সাধারণ কথা। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আর একটু যোগ করা হয়েছে। হোমিওপ্যাথি যে বড় বড় ডক্টররা রয়েছেন তারা বলেছেন যে আমাদের ক্ষেত্রে এই গনোরিয়া স্রাবটা শুধুমাত্র মূত্রদ্বার দিয়ে নিঃসৃত হয় না, আমাদের আরও যে দ্বার রয়েছে, আমাদের যে পঞ্চদ্বার রয়েছে, সেই পঞ্চদ্বার দিয়েও কিন্তু নিঃসৃত হয়। সেটা কান হতে পারে, নাক হতে পারে, মুখ হতে পারে, এই দ্বার দিয়েও কিন্তু এই স্রাব নিঃসৃত হতে পারে। সুতরাং রোগীর ক্ষেত্রে যদি এই হিস্ট্রি পান যে রোগীর কোনো দ্বারের সেই স্রাব বন্ধ করা হয়েছে চিকিৎসা করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি থোজা অবশ্যই ব্যবহার করবেন। এবার নাম্বার 2তে আসি ন্যাট্রাম সালফের ক্ষেত্রে। অল্ম পীড়াগ্রস্ত রোগীদের বাত রোগে, যদি আপনার রোগী যদি অল্ম রোগে ভুগে থাকেন, অম্ল মানে হচ্ছে অ্যাসিডিটি, মারাত্মকভাবে যদি অ্যাসিডিটিতে ভুগে থাকেন, সেই রোগীর বাত রোগে কিন্তু আপনি এই ন্যাট্রাম সালফ কিন্তু অব্যর্থ ফল পাবেন। ভালো করে বুঝে নিন লক্ষণগুলো, পার্থক্যগুলো। এবার আসি মেডোরিনামের ক্ষেত্রে। এবার এই মেডোরিনামের যে রুগীদের, এদের হচ্ছে বংশগত বাত রোগে কিন্তু অব্যর্থ ফল দেয়। বংশগত বাত রোগটা কি সেটা আপনারা জানেন যে পূর্বপুরুষের বাত রোগ থাকে। আপনি যে রুগীকে চিকিৎসা দিচ্ছেন তার বংশে, তার ব্লাড রিলেশনে কোনো লোকের যদি এই বাত ব্যাধি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই মেডোরিনাম ঔষধটি ব্যবহার করতে পারেন। এবার নাম্বার 3তে আসি থোজার ক্ষেত্রে। ভিজা আবহাওয়ায় বৃদ্ধি। ভিজা আবহাওয়া এখনই হচ্ছে ভিজা আবহাওয়া, তাছাড়া বর্ষাকালেও ভিজে ভিজে থাকে, বৃষ্টি হয় মাঝে মধ্যে। তো ভিজা আবহাওয়ায় কিন্তু থোজার বাত ব্যাধি কিন্তু বাত ব্যাধি না, সমস্ত রোগই বৃদ্ধি পায়।
এবার আমি ন্যাট্রাম সালফের ক্ষেত্রে আসি, এটাও কিন্তু ভিজা আবহাওয়ায় বৃদ্ধি। এবার আমি মেডোরিনামের ক্ষেত্রে আসি। এবার এই মেডোরিনামের রুগীদের কিন্তু বর্ষাকালে উপশম। দেখুন এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্থক্য। আমি প্রথমেই বলেছি যে সাইকোসিস মায়াজমের রুগীদের সমস্ত রোগ ব্যাধিগুলো বর্ষাকালে বৃদ্ধি পায়। তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তিনটি যখনই অ্যান্টিসাইকোটিক রেমিডিস, তাহলে এই মেডোরিনামের বর্ষাকালে উপশম হবে কেন? এ প্রশ্নের তো উত্তর দেওয়া তো সম্ভব নয়। এই ওষুধটার বৈশিষ্ট্যই এই, আর পার্থক্যটাই এই জায়গায় সুন্দর একটা পার্থক্য লুকিয়ে রয়েছে। তার মানে যে অ্যান্টিসাইকোটিক রেমিডিস হলেই যে বর্ষাকালে বৃদ্ধি পেতে হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটাই হচ্ছে আমাদের একটা ওষুধ থেকে আর একটা ওষুধের পার্থক্য করার উপায়। যাই হোক, মূল বিষয়ে ফিরে আসি। তো আমরা জেনে নিলাম যে থুজা রোগীদের কিন্তু এই বর্ষাকালে অর্থাৎ ভিজা আবহাওয়ায় বৃদ্ধি পাবে, ন্যাট্রাম সালফেও পাবে, কিন্তু মেডোরিনামের রোগীদের কিন্তু এই সময় কিন্তু তাদের বাতের ব্যথাগুলো উপশমিত হবে। এই পার্থক্যটা ভালো করে মনে গেঁথে রাখুন। নাম্বার 4-এ আসি থুজার ক্ষেত্রে। থুজার রোগীরা কিন্তু বরফ খেতে চায়। এবার ন্যাট্রাম সালফের রোগীরা কিন্তু ঠান্ডা পানীয় ও লবণ খেতে চায়। ওই সেই বরফ ঠান্ডা পানীয় একই রকম, তো এর সঙ্গে যোগ করা হয়েছে লবণ, আর কি লবণও খেতে চায়। এবার মেডোরিনামের ক্ষেত্রে আসি। এবার এই মেডোর রুগীরা কিন্তু লবণ, টক, ঝাল, মিষ্টি, এই যে দেখুন 4টে বস্তুর নাম বললাম, এই 4টে বস্তু কিন্তু খেতে ভালোবাসে। গেল হয়ে পার্থক্য। এবার নাম্বার 5-এ আসি। নাম্বার 5-এর ক্ষেত্রে থুজা রুগীদের যে ব্যথা যন্ত্রণা, সেই ব্যথা যন্ত্রণা কিন্তু চাপে উপশমিত হয়। এবার আমি আসি ন্যাট্রাম সালফের ক্ষেত্রে, এদেরও ব্যথা যন্ত্রণা কিন্তু চাপে মানে প্রেশারে উপশমিত হয়। এবার মেডোতে আসি। এবার এই মেডোরিনামের ক্ষেত্রে কিন্তু ব্যথা যন্ত্রণা কিন্তু নড়াচড়ায় উপশমও হতে পারে, বৃদ্ধিও হতে পারে। তো এই যে দেখুন পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো আপনাকে মুখস্থ করে বুঝে মনে রাখতে হবে, আর এই পার্থক্য দিয়ে আপনি কিন্তু বেদনার রুগীকে আলাদা করতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।